আপনাকে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য। আমরা আশা করব আগামী 5 বছর আপনার নেতৃত্বে এই অগাস্ট হাউস তার গরিমাকে বহন করে চলবে এবং সাথে সাথে আমরা যারা বিরোধী আছি তাদের সর্বোৎকৃষ্ট জায়গা, মতামতের জায়গা হচ্ছে এই অগাস্ট হাউস। আমরা আমাদের মতামত নির্দ্বিধায় নির্বিঘ্নে এখানে রাখতে পারবো এবং যারা শাসক দলে আছে আমাদের মতামতের ভিত্তিতে গঠনমূলক অবশ্যই যেগুলো হবে সেগুলোকে গ্রহণ করবে। স্পিকার স্যার, আপনার অনুমতি নিয়ে দু একটা কথা বলবো, যদি এই প্রসঙ্গ নয়। সত্যি আমি আজকে বসে খুব ফিল করছিলাম, হাসছিলাম মনে মনে। আজকে তাপস রায় বাবু যে কথাগুলো বলছেন খুব একটা ফেলে দেওয়ার নয়। আমি 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 বলবো, আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। এই সময় ফিল করেছি, পার করেছি। পোস্ট পোল ভায়োলেন্সে 2021 সালে, আমি এতে কিন্তু বিজেপিকে দৌড়ার সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু 2021 সালে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, আমাদের কর্মী খুন হয়েছিল, একাধিক বাড়িঘর লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছিল, সে অর্থে। তবে হ্যাঁ, একটা জিনিস, এই 2026-এ দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ধর্মস্থান আক্রান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং বিজেপি যারা আছে তাদেরকে বলবো সেইগুলো আপনারা লক্ষ্য রাখবেন, সেগুলো লক্ষ্য রাখবেন। আজকে এই হাউসে যে কথা চালাচালি হচ্ছে, আমি বসে বসে ফিল করছিলাম সময় গিয়েছে আমাদের বক্তব্য, বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21 থেকে 26 আমরা দেখেছি। আমরা আশা করব ওই দিনটা আসবে না। আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা কথা বললেন, খুবই ভালো লাগলো। আমরা যারা একাধিকবার বিভিন্ন দপ্তরে লেটার করেছি, ন্যূনতম রেকগনাইজ আমাদের লেটারকে করা হয়নি, ইনক্লুডিং চিফ মিনিস্টারের কাছে। আজকে যে কথা বলেছেন এটাকে আমি স্বাগত জানাচ্ছি, যে উনি অন্তত কথা বলেছেন যে মিনিস্টাররাও রিকগনাইজ করবে, অর্থাৎ প্রাপ্তি স্বীকার করবে। আর একটা কথা উনি বলেছেন অল্প হলেও কাজ করব। আমরা বিরোধী, আমরা পজিটিভ কথা বলবো, রাজ্যের স্বার্থে বলবো, রাজ্যের জনগণের স্বার্থে বলবো। অহেতুক বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করব না। সুতরাং মুখ্যমন্ত্রী মহাশয়কে বলবো, অল্প নয়, আমরা যেগুলো আর্গুমেন্ট করব, আমরা যে ডিমান্ডগুলো রাখবো, ব্যক্তি স্বার্থের জন্য নয়, মানুষের স্বার্থে, নির্বাচিত হয়ে এসেছি তাদের স্বার্থে, সেগুলো আপনি পুরোপুরি যদি আমাদের জন্য, বাংলার মানুষের জন্য করেন, আমরা আপনার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবো। আবারও মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিনের স্বপ্ন এটা আমাদের সকলেরই, যে আমাদেরকে নির্বাচিত করে এই হাউসের মধ্যে পাঠাচ্ছে। মাসের শেষে আমরা 1,21,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা সেই জনগণের জন্য কি রোল প্লে করছি, কি বক্তব্য দিচ্ছি হাউসের মধ্যে? না, হাউসের মধ্যে এসে শুধু সময় কাটিয়ে চলে যাচ্ছি। যে আপনি লাইভ স্ট্রিমিং এর যে কথা বলেছেন, এটাও আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এটা হওয়াটা খুবই দরকার ছিল। বাংলার অন্তত নির্বাচনগুলোতে তাদের জনপ্রতিনিধি হিসাবে কাদেরকে চুজ করবে, কেমন মানুষকে পাঠানো দরকার, তারা যেখানে বাংলার আইন তৈরি হচ্ছে আগামী 5 বছর, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে কৃষকের রুজি রুটির প্রশ্নে, প্যারা টিচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সমকাজের সমবেতন নিয়ে, এক কথায় আগামী 5 বছর বাংলা কিভাবে চলবে, বাংলার মানুষের স্বার্থে কি আইন তৈরি হচ্ছে, আইন পজিটিভ। একটু ছোট করুন। বিরোধী স্যার, শেষ করবো। বিরোধী হলেও স্যার একটা দিন সুযোগ পাচ্ছি বলার, এরপর তো টাইম মেনটেন করে দেবেন। তো স্যার সেই জায়গাগুলো লাইভ যেটা আছে সেটা আমি স্বাগত জানাচ্ছি। আমি আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে বলবো, বহুদলীয় যে গণতন্ত্র আছে সেটার পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের মতো ছোট্ট যারা বিরোধী আছি তাদেরকে পরিসর দেবেন। ধন্যবাদ স্যার। বাহ, খুব ভালো কথা বলেছেন আইএসএফ এমএলএ নওশাদ সিদ্দিকী সাহেব। এবং এটাও দেখছিলাম উনি যখন বক্তব্য রাখছিলেন, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনিও সন্তোষ প্রকাশ করছিলেন এবং টেবিল চাপড়াচ্ছিলেন। দেখুন, বিরোধী তো এমনই হওয়া উচিত, আর যারা বিরোধী তাদেরকে এইভাবেই জায়গা দেওয়া উচিত, পরিসর দেওয়া উচিত।
বিরোধী মানে তাদের কথা বলার কোনো জায়গা থাকবে না, কথা বলতে দেওয়া হবে না, মাইককে অফ করে দেওয়া হবে, এটা তো হতে পারে না। তো আজকে শুরুতেই শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন এখানেই যে বিধানসভা হচ্ছে যে বিরোধীদের জায়গা, তাদেরকেই বেশি বলতে দেওয়াটা উচিত। আগে তো হতো না, কিন্তু আমরা সেই পরিসর দেব, এটা কিন্তু উনি বলে দিয়েছেন। আর এটাও বলেছেন যে এবার থেকে লাইভ স্ট্রিমিং হবে। অন্যান্য রাজ্যেও হয়ে থাকে, কি হচ্ছে না হচ্ছে মানুষের জানার একটা অধিকার আছে, তারা ভোট দিয়ে এখানে পাঠিয়েছেন, তো সেই লাইভ স্ট্রিমিং হবে, তারও প্রশংসা করলেন নওশাদ সিদ্দিকী। আর আগে কোনো উত্তর মিলতো না, যারা মন্ত্রী তারা তো দেখা সাক্ষাৎ করতেন না, যারা বিরোধী এমএলএ তাদের সঙ্গে চিঠি দিলে উত্তরও আসতো না, কাজ তো দূরের কথা। তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আজকে যে যারা যে দলেরই হন না কেন, প্রত্যেক এমএলএর সঙ্গে মন্ত্রীরা বসবেন, বৈঠক করবেন, অ্যাপয়েন্টমেন্ট দেবেন, চিঠি দিলে প্রাপ্তি স্বীকার করবেন, কাজ করবেন। আর কোনো মন্ত্রী যে এলাকায় যাবেন সেই এলাকায় যারা বিরোধী এমএলএ তাদেরকেও ডাকতে হবে যখন প্রয়োজন হবে আর কি, উন্নয়নের ব্যাপার স্যাপারে। এসব বলেছেন এবং নিজের কথাও বলেছেন, আমাকে চিঠি দিলে আমিও প্রাপ্তির স্বীকার করব এবং কিছুটা হলেও কাজ করব। তো সেটাতে নওশাদ সিদ্দিকী বলছেন যে আমরা যেগুলো বলবো সেগুলো তো মানুষের জন্যই বলবো, ফলে কিছুটা না, যেটা বলবো সেটা করার চেষ্টা করবেন। তো শুনে উনি দেখলাম যে মুখ্যমন্ত্রী মানে সম্মতি জানালেন। তো দর্শক যা দেখছি তাতে যা কথা হলো সে তো আপনারা দেখলেনই, কিন্তু আমি যে পরিবেশটা দেখলাম দর্শক, এটা আমাকে খুব মুগ্ধ করেছে। এটাই তো হওয়া উচিত। মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী, বিধানসভা, সব দলের এমএলএরা থাকবেন, প্রত্যেকের কথা সামনে আসবে, শুনবেন, গুরুত্ব দেবেন, কিছু বলার থাকলে বলবেন। সারাক্ষণ হই 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 কেন হবে? আর হই হই হয়েছে গতবার এই জন্যে কারণ শাসক গুরুত্ব দিত না, যারা বিরোধী তাদের কথা শুনতো না, গুরুত্ব দিত না। তো যখন বিরোধীদের কথা শুনতো না শাসক, তখন বিরোধীরা বাধ্য হয়ে বেরিয়ে আসতেন, চেঁচামেচি করতেন। কিন্তু আজকে শুরুতেই যেভাবে নতুন মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে বিধানসভা হচ্ছে বিরোধীদের জায়গা, এটাই তো নিয়ম, তাদেরকেই বেশি করে বলতে দেওয়া হবে। তো যখন সেই পরিবেশ থাকছে, ফলে গণ্ডগোল করার কোনো জায়গা নেই। এবং নওশাদ সিদ্দিকী যেটা বলার চেষ্টা করলেন যে মানে বিরোধিতা করার জন্য বিরোধিতা, এইসব আমরা করব না, সবটাই হবে কনস্ট্রাকটিভ। কিন্তু ওখানে যে দলটা এখনও আছে বিরোধী দল হিসেবে টিএমসি, তারা তো এসব মানবে না, তারা হই হই চিৎকারই করবে। কিন্তু এখন আজকে দেখছি খুব একটা বেশি চিৎকার করেনি এই দলটা, মানে ওনাদের যারা আছেন তারা সব চুপচাপই ছিলেন, যেন সব ভেজা বেড়াল টাইপের। আমি জানি না কেন এরকম, সবাই অন্য কিছু ভাবছেন বা নিজেরা নিজেদের আশঙ্কায় রয়েছেন কিনা, বা কেউ সেটিং ফিটিং করার চেষ্টা করছেন কিনা যে এখানে আর কলকে বেশি দিন টিকবে না, সুতরাং একটু ওদিকে ভিড়লে ভালো হয়, সেই চেষ্টা করা হচ্ছে কিনা। যদিও বিজেপি দরজা বন্ধ রাখছে, কিন্তু তবুও টার্গেট হয়ে যাব না, বেশি কিছু বললে আবার যদি টার্গেট হয়ে যায়। সবার মানে টিএমসির এমএলএ যারা, তারা তো কজন এমএলএ ভালো আছেন, সৎ আছেন, নিখুঁত আছেন, সব তো ম্যাক্সিমাম তো 2 নম্বরই, ফলে ভয় তো থাকবেই না। এবং দেখছেন এদিকে যেভাবে সব মানে ধরপাকড় চলছে, তোলাবাজ এসব নেতা, বড় বড় সব নেতা সব ধরে ফেলা হচ্ছে, ফলে আবার মনে হয় সেই সব দিক দিয়ে হয়তো খানিকটা গুড়িয়ে থাকছেন এখন। কারণ এটা রাজ্যের মধ্যে বিধানসভা, এখানে মানে এই রকম, অথচ পার্লামেন্টে যারা গেছেন এখান থেকে এমপি, তারা কত চিৎকার, কত রকমের হাবভাব দেখান। কিন্তু বিধানসভা এখানে অবস্থিত, সেখানে সেই অর্থে কিছুই দেখতে পেলাম না। আজকে শোভনদেব চট্টোপাধ্যায় বক্তব্য রাখলেন, উনি তো সিনিয়র একজন লিডার, বিরোধী দলনেতা হচ্ছেন। তো ওই আর কি, বিরাট যে সবাই মিলে লম্পঝম্প করা, সেটা কিন্তু দেখছি না এখনও, গুড়িয়ে থাকছেন টিএমসি দলের লোকেরা। তো দেখা যাক তাদের মানে তাদেরকে আমরা কতদিন এই রকম দেখি। তবে আমি একটা কথা বলতে পারি, টিএমসি দলটা বেশি দিন তো থাকবে না, ফলে এমনিতেই দেখবেন সবাই গুড়িয়ে যাবেন, অন্যদিকে সব সটকে পড়বেন, ছিটকে যাবেন, অন্য দলে বা কিছু একটা করবেন। টিএমসি দলের অবস্থান আগামী 5 বছর মানে ভালো দেখবেন না, এটাই আমরা ধরে রাখতে পারি। এটা শেষের দিকে। তো টিএমসি যাবে তো কী হয়েছে, বিধানসভার যে গরিমা সেটা তো ঠিক রাখতে হবে বা ফিরিয়ে আনতে হবে। তো ঠিক ছিল না গতবার, ফিরিয়ে আনতে হবে। তো ছোট্ট দল হলেও নওশাদ সিদ্দিকী যেভাবে বক্তব্য রেখেছেন এবং
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যেভাবে গুরুত্ব দিয়ে শুনছেন, আবারও বলছি দর্শক, এই পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। আর বিরোধী দল মানে হলেও সরকার পক্ষকে তাদের উন্নয়নের কাজে যে সহযোগিতা করাটা উচিত সেই বার্তা উনি দিয়ে রাখলেন। আর ওনাদেরও যে বিষয়গুলো দেখা উচিত মুখ্যমন্ত্রীর, সেই অ্যাপিলটাও উনি করলেন। তখন এটাই হওয়া উচিত, ঝগড়াঝাটি করার কোনো জায়গা না এটা। যুক্তি দিয়ে কথা হোক, সবাইকে পরিষদ দিক, আর উন্নয়নের কাজটা পুরো দমে হোক। আর একটা বিষয় দর্শক বলবো, যে আমাদের রাজ্যে তো এখন মেরুকরণের একটা ব্যাপার হয়েছে, মানে হিন্দু মুসলিম একটা বিষয় সামনে এসছে। কিন্তু এই যে প্রোগ্রামটা হলো, যতটা দেখালাম, এখানে হিন্দু মুসলিমের কোনো দেখতে পেলেন? হিন্দু মুসলিমের রেষারেষি বা বাঁকা চোখে তাকানো অন্যভাবে দেখলেন কি? মনে হয়েছে এই যে শুভেন্দু অধিকারী এবং নওশাদ সিদ্দিকী যে কথা বললেন, হিন্দু মুসলিমের কোনো বিভাজন, কোনো অন্য অ্যাঙ্গেল লক্ষ্য হলো? মানে আমি বলছি বলে হয়তো আপনাদের মাথাতে এসছে, কিন্তু এই পরিবেশটা দেখে আপনাদের মনে হয়েছে হিন্দু মুসলিমের ব্যাপারটা? হয়নি। দেখুন, শুভেন্দু অধিকারী বিজেপির নেতা, আইএসএফ লিডার হচ্ছে নওশাদ সিদ্দিকী এবং পীরজাদা। হ্যাঁ, এই দলে মুসলিমদের সমর্থন অনেক বেশি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু হিন্দু মুসলিম বিষয়টা মাথাতে আসছে না। কিন্তু এটা যখন টিএমসি হয়ে যাবে না, তখনই দেখবেন হিন্দু মুসলিম অন্য টাইপের ব্যাপারটা হয়ে যাবে। অথচ টিএমসি বলে আমরা সেকুলার, কিন্তু টিএমসির ব্যাপার যখনই দেখবেন হিন্দু মুসলিম একটা এই ধরনের ব্যাপারটা হয়ে যাবে। ফলে এই হচ্ছে টিএমসির বিষাক্ত পরিবেশ। আর আজকে যেটা আমরা দেখলাম, মানে ওই বিষাক্ত, ওখান থেকে মুক্ত একটা জায়গা। এটাই হোক না, এটা এইভাবে যদি এগোনো যায়, দেখবেন এই হিন্দু মুসলিম ব্যাপারটা থাকবে না আগামী দিনে। এবার যেমন হিন্দু ভাই বলতে হয়েছে শুভেন্দু অধিকারীদেরকে, আশা করি আগামী দিনে সেটা বলতে হবে না। সবাই ভাই হয়ে আমরা যাব, চলবো। সবার সোচ বদলাবে, মানসিকতা বদলাবে, দেশকে সবাই আমরা আমাদের দেশ হিসেবে মনে করব। তাহলে আমাদের সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। আসলে টিএমসি নামক দলটা না এখানকার পরিবেশটাকে পুরো বিষাক্ত করে দিয়েছে। কিন্তু কি করেছে, আমি তো কদিন ধরে বলে আসছি, মুসলিমদের জন্য কি করেছে। আমার আজকে একটা ভিজুয়াল চোখে পড়লো দর্শক, খুব খারাপ লাগলো দেখে, কিন্তু কিছু করার নেই। সম্ভবত তপসিয়া তিলজলার ভিডিও হবে মনে হচ্ছে, বুলডোজার দিয়ে দেখলাম একজন মহিলা দুটো বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছেন সাইড দিয়ে, কাঁদতে বাচ্চাটা কাঁদছে, বাচ্চার চোখটা আমার ভিতরটা খুব ধাক্কা মারলো। আফটার অল আমরা মানুষ তো না, আফটার অল কারোর বাসস্থান চলে গেলে, যদিও ওখানে কারখানা ভাঙার কথা হয়েছে, কিন্তু পাশের একটা বিল্ডিং থেকে শুনেছিলাম নাকি 6টা পরিবার থাকতো, তাদেরকেও সেই বিল্ডিংটা ভাঙতে হবে, বিপজ্জনক অবস্থা। দেখুন, সরকার পক্ষকে তো কঠিন অবস্থান তো নিতে হবেই না, নাহলে আরও বড় বিপদ হতে পারে। এখন হয়তো সরে গিয়ে থাকতে হচ্ছে, পরে হয়তো সরার সুযোগও পাওয়া যাবে না, পুরো কোলাপস করে যাবে, ভেঙে পড়ে যাবে পুরো পরিবারটা চোখের সামনে। পরিবারের কিছুজন মারা যাবেন, কিছুজন বেঁচে থাকবেন, তাদের আবার আলাদা যন্ত্রণা। জানি খুব কঠিন একটা ব্যাধি, বিরাট রোগ এই মুহূর্তে ইলিগাল কনস্ট্রাকশনটা, কিন্তু এই বাচ্চাদের চোখের জল, তারা কোথায় থাকবে জানি। কলকাতার বুকে ছোট্ট একটা জায়গা পাওয়া খুব মুশকিল, খুব কষ্টের লাগলো। কিন্তু এই কষ্টের জন্য দায়ী কারা? শুভেন্দু অধিকারী, নতুন মুখ্যমন্ত্রী? না, যারা মুসলিমদের পাশে আছি বলে ভোট নিয়ে গেছে, 15টা বছর সরকারটা গঠন করে রেখেছে, তারা হচ্ছে মূল দায়ী, তারা হচ্ছে মূল দায়ী। তারা এই সমাজের জন্য, এই মুসলিম সমাজের জন্য কিছু করেনি, শুধু দুষ্কৃতি আর ওই গুন্ডা হিসেবে ব্যবহার করেছে, তাদেরকে তাদের মতো করে থাকতে দিয়েছে, মূল স্রোতে মেশায়নি, সব দিক দিয়ে পিছিয়ে দিয়েছে, ইলিগাল কাজকর্ম করতে দিয়েছে। আর সেখানে কিছু মানুষ থেকে গেছেন, নিতে বাধ্য হয়েছেন, ওইসব বাড়ি ঘর পয়সা দিয়ে কিনে হলেও নিতে বাধ্য হয়েছেন। এটা সত্যি খুব ব্যাধি। এই ব্যাধি থেকে বের করা খুব মুশকিল, খুব টাফ, মুশকিল বলতে খুব টাফ। এত মানুষের কোথায় পুনর্বাসন সরকার দেবে? সেটা কি সম্ভব? আর কেনই বা দেবে পুনর্বাসন? এটা তো ভাবতে হবে না, মানুষকেও সজাগ হওয়াটা দরকার ছিল। কিন্তু অন্ধের মতো ওই বিজেপি ভীতি জাগিয়ে এই তৃণমূল কংগ্রেস বারবার টিকে থাকার চেষ্টা করেছে। আজকে তারা ফিল করছেন যে তাহলে আমাদের লাভটা কি হলো? 15টা বছর আমরা এই সরকারটাকে রাখলাম, তার আগের সরকারটাও কত বছর ছিল, তাহলে আমাদের লাভটা কী হলো? এবার নিশ্চয়ই মুসলিমদের চোখ খোলাটা উচিত। ফলে এই ধরনের অচ্ছুত ইত্যাদি না ভেবে উন্নয়নটা নিজেদেরকে বুঝে নিতে হবে। আমরা যে ভোট দিই, আমাদের ভোটে যে ক্ষমতায় এসেছো, তো কি করছো আমাদের জন্য? আর যা কিছু করতে হবে লিগাল করতে হবে। কিছু পাইয়ে দিলাম, কিছু ছড়িয়ে দিলাম, তাতেই সন্তুষ্ট হয়ে ওটা না।
সব কিছু লিগাল করতে হবে। লিগাল না করলে আজকে ছাড়, কালকে আমাকে অন্য কেউ এসে ছাড় নাও দিতে পারে, এটা ভাবতে হবে। তো যাই হোক, আমার সেই ভিজুয়ালটা দেখে আমার ভিতরটা খুব কষ্ট হচ্ছিল যে সত্যি আমাদের মানে আমি মুসলিম সমাজের লোকেদেরকেই তো ওখানে দেখছি সব থেকে বেশি, এবং তারাই সব থেকে বেশি বঞ্চিত, এবং ওই রকমভাবে যেখানে সেখানে রাখার ব্যবস্থা করা হয়েছিল। আমার সত্যি খুব কষ্ট দেয়, জানেন তো, যে মানে কোন জায়গায় আমাদের এই সমাজ, এই কমিউনিটি পড়ে রয়েছে আজকে, মানে পড়ে পড়ে মার খাওয়ার মতো একটা অবস্থা। আর যারা এত ফুটানি করছিল, আমরা অনেক কিছু করেছি, আমরা পাশে আছি, কোথায় পাশে আছেন, কোথায় কি করেছেন? এখন হয়তো পাশে ওইভাবে থাকবেন, কেন ভাঙা হচ্ছে, ওটা কিন্তু সলিউশন না। কেন ভাঙা হচ্ছে, কেন হলো, কেন ভাঙতে হচ্ছে, আর না ভাঙলে যে কি বিপদ হতে পারে সেটাও তো ভাবতে হবে। ডুবিয়ে দিয়ে গেছেন আপনারা, ডুবিয়ে দিয়ে গেছেন। আমি জানি না বর্তমান সরকার সেখান থেকে কীভাবে সমাধান বের করবে, এটা দেখার ব্যাপার আছে। আমরা কখনো চাই না কোনো বাচ্চা, কোনো মানুষ, নিরীহ মানুষ, এখানকার বাসিন্দা অরিজিনাল, তারা কখনো পথে বসে যান, তারা কান্নাকাটি করুন, তাদের চোখের জলটা পড়ুক, এটা আমরা কখনো চাই না। কিন্তু আবারও বলছি, এত বড় সমস্যা, এত বড় ব্যাধি, এটাকে সমাধান করাও কিন্তু খুব টাফ। সবাই মিলে চেষ্টা করুক, বিরোধী শাসক সবাই মিলে চেষ্টা করুক, এই বাংলা সুন্দর বাংলা হোক, আমাদের সবার বাসস্থানের জন্য একটা সুন্দর বাংলাতে ফিরে আসুক, এটাই আমাদের চাওয়া। দর্শক বলবেন, পরিবেশটা যা দেখছেন বিধানসভাতে, আপনাদের মতামত থাকতে পারে, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।